আপনি শুনছেন সাহিত্য এফএম। কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সব কিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। গত সপ্তাহে আপনারা শুনেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভূতের গল্প। এই সপ্তাহেও আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি তাঁরই লেখা আরেকটি শিহরণ জাগানো গল্প। শুরু হচ্ছে খোলা দরজার ইতিহাস। সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড় গল্প বলিয়ে। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি পোকা জ্বলছে। মুখুজ্জে বাড়ির বৈঠকখানায় আমাদের নৈশ আড্ডা বসেছে। না ওসব কিছু না, শুধু চা। আর আছে গরম মুড়ি, কচি শশা, নারকেল কুচি। সন্তোষদা আজ কলকাতা থেকে 2 দিন হলো এসেছেন। পরলোক তত্ত্বের আলোচনা করেন। এ সম্বন্ধে প্রবন্ধও লিখেছেন, নামও আছে। সন্তোষবাবু এ গ্রামের জামাই। মাঝে মাঝে আসেন, কারণ শ্বশুরবাড়ির সম্পত্তির তিনিই উত্তরাধিকারী। মাসে 1-2 বার আসেন। আমাদের গ্রামের নতুন মাস্টারমশাইরা একটা মেস করেছেন। 5-6 জন উচ্চশিক্ষিত যুবক মাস্টার মেস থেকে মুখুজ্জে বাড়িতে রোজ সন্ধ্যায় আড্ডা দিতে আসেন। আমিও এই দলের একজন বটে, তবে আমি মেসে থাকি না। এই গ্রামেই আমার পৈতৃক বাড়ি। রামবাবু দর্শন ও ন্যায়ের অধ্যাপক। তিনি প্রশ্ন ছুঁড়লেন সন্তোষদার দিকে। আপনি প্রমাণ করতে পারেন পরলোক আছে? না, তবে প্রমাণের ব্যাপারে নয়, তবে আমি আপনাকে অনেক ঘটনা বলতে পারি। আচ্ছা, বলুন কি ঘটনা। তার চেয়ে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ করি। কি করে জানলেন পরলোকের ব্যাপার? নক অ্যান্ড ইট উইল বি ওপেনড ইনটু ইউ। ও সব বড় অস্পষ্ট কথা। এর চেয়ে বড় সত্যি কথা খুব কম মহাপুরুষের মুখ দিয়েই বেরিয়েছে। প্রমাণ করা অত সহজ নয়, তবে এক-আধটা ঘটনা বলি শুনুন। তার চেয়েও ভালো হয় যদি রেখাকে নিয়ে একদিন আপনাদের সামনে প্রেত নামিয়ে দেখিয়ে দেওয়া যেত। কে রেখা? রেখা চক্রবর্তী একজন বড় মিডিয়াম আমাদের সাইকিক সোসাইটির। তার এই শক্তির জন্যই সোসাইটি তার মা আর 2 ভাইকে পুষছে। রেখা চক্রবর্তীর বয়স কত? ওই 17-18 হবে, তবে আশ্চর্য শক্তি ওর। আরে অনেক অবিশ্বাসী নাস্তিক লোক পর্যন্ত রেখাকে দেখবার পর আমাদের সোসাইটির মেম্বার হয়েছে। কিন্তু এবার আমরা ওকে ছেড়ে দিচ্ছি। কেন? খোলা দরজা পেয়ে পরলোক থেকে বড্ড অবাঞ্ছিত লোক এসে ঢুকে পড়ে। কোথায় ঢুকে পড়ে? মিডিয়ামের দেহে। আরে রেখার শরীরটা তো খোল, আর খোলের মধ্যে ঢুকে পড়ে পরলোকবাসী বহু দুষ্ট আত্মা। ওর দেহটাকে নিয়ে তাই সবাই ছিনিমিনি খেলতে শুরু করেছে। অদ্ভুত ফেয়ারি টেল। মশাই শিক্ষিত পণ্ডিত লোক, প্রত্যক্ষ তো একটা প্রমাণ নাকি? আপনাদের ন্যায়শাস্ত্রে কি বলে? হ্যাঁ, আপ্ত অনুমানের চেয়ে প্রত্যক্ষ বড় প্রমাণ বই কি। চলুন আমার সঙ্গে 67 নম্বর নন্দন বাগান স্ট্রিট। রেখা, তার মা ও ভাই ছোট্ট একটা ঘরে ওই ঠিকানায় থাকে। গরিব বড্ড, কিন্তু সাইকিক সোসাইটি খেতে পড়তে দিচ্ছে বলে একটা মেয়ে তার সব কিছু বিসর্জন দিতে পারে না। তার নিজের দেহটা তার দখলে থাকছে না, অপরে দখল করে নিচ্ছে। তার মানে? এর মানে খুব সহজ। রেখাকে তার দেহ থেকে তাড়িয়ে দিয়ে অন্য দুষ্ট আত্মা এসে সেখানে জুড়ে বসছে। ন্যায়ের অধ্যাপক রামবাবু এই আজগুবি কথায় নিজের মতের অকাট্যতা খুঁজে পেলেন।
এজন্যই তো লোক আপনাদের কথায় বিশ্বাস করে না। আচ্ছা, বলে যান শুনি। না, আপনাদের নিয়েই যাব নন্দনবাগানে। বললে তো বিশ্বাস করবেন না। সেই ভালো। সে তো ভালোই, তবু আগে বলুন কি কি হয়। হবে আর কি, সেদিন রেখার মা বসে আছে, রেখা গিয়ে বললে, দিদি, আমার শ্রাদ্ধটা পর্যন্ত তোমরা করলে না। আমার জন্য গয়ায় গিয়ে পিণ্ডদান করো, তোমাদের ভালো হবে। কে কে তুমি? আমি পারুল, হেমনগরের পারুল। তুই তুই তো অনেকদিন মরে গিয়েছিস পারুল। গিয়েছি, তাই কি? রোজ তোমাদের বাড়িতে আসি, হেমনগর যাই, সোদপুরে বড়দের শ্বশুর বাড়ি যাই। মনের গতিতে যাতায়াত আমাদের, কোনো কষ্ট নেই। কিন্তু ওপরে উঠতে পারি না, পৃথিবী যেন টেনে রেখেছে। পিণ্ডদান করলে পৃথিবীর বন্ধন কাটিয়ে চলে যাব। আমি চলি দিদি। একটা হিন্দুস্তানি মেয়ে ওই সময় রেখার দেহে ঢুকবে বলে ঘুরঘুর ঘুরঘুর করছিল। আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা, কে সে? আরে ওই বস্তিতে আসতো, চরিত্র ভালো ছিল না, আত্মহত্যা করেছিল কি জন্যে বেশ, এখন কষ্ট পাচ্ছে। এই দাঁড়ান দাঁড়ান মশাই, একটা মস্ত বড় ফাঁক রয়ে গেল। চরিত্র ভালো ছিল না, এ কথার মানে কি? কোন স্ট্যান্ডার্ডে পরলোকের চরিত্রের সুখও নির্ধারিত হয়ে থাকে? এটার উত্তর চাই। নিজের মনই পরলোকে নিজের বিচারক হয়, কেউ বাইরে থেকে কিচ্ছু করে না। উইল ইজ দ্য কি, পরলোকের একটা মস্ত বড় সত্য। কিন্তু এসব তত্ত্বকথা থাক, গল্পটা বলি। রেখার মধ্যে মাঝে মাঝে দুষ্ট আত্মারা ঢুকে পড়ে। তারা হিন্দিতে, ওড়িয়াতে, বাংলাতে গাল দেয়, কারণ সব জাতির আত্মাই তার মধ্যে আছে। সেদিন একটা ফিরিঙ্গি মেয়ে ওর দেহ অনেকক্ষণ অধিকার করে রাখলে। তার বাড়ি ছিল নাকি পার্ক সার্কাস। রেখা কোনো কালে ইংরেজি জানে না, অথচ ঘড়ঘড় করে ইংরেজি বলছে। আপনি কি নিজে শুনেছেন? নিশ্চয়ই, না শুনলে বলি। অনর্গল ওড়িয়া বলতে শুনেছি রেখাকে। কিন্তু এসবের চেয়েও আশ্চর্য এবং খুব খারাপ হলো পরলোক থেকে নিম্ন শ্রেণীর দুষ্ট আত্মা চলে আসা। ও আচ্ছা, তো তারা এসে কি করে? নানা রকম উপদ্রব করে। ওর দেহটাকে নিয়ে হয়তো ধুলোয় ফেললে, হয়তো রোদে কষ্ট দিলে। আরে একবার রেখাকে আগুনে পোড়াতে গিয়েছিল। আবার ভূবরলোকের নিম্ন শ্রেণীর প্রাণীর আবির্ভাব হয়, তাদের নাম ঠিক জানি না, তবে এই ইংরেজিতে যাদের বলে এলিমেন্টাল। এরা ভয়ানক হিংস্র এবং মানুষের ক্ষতি করার জন্য সব সময় উন্মুখ। তবে এরা কিছু করতে পারে না। ওই স্থূল জগতে এদের দেহ অদৃশ্য, পৃথিবীর কোনো পদার্থ স্পর্শ করার এদের কোনো ক্ষমতা নেই। বেশ আজগুবি গল্প হলো আজ বৃষ্টির দিনে। আমার সঙ্গে যাবেন নন্দনবাগানে? যেতে পারি। প্রত্যক্ষ দেখুন না, দোষ কি? না, দোষ কিছু নেই। কাল চলুন, বাসে করে যাই। এইভাবে শ্রীযুক্ত রামলাল চক্রবর্তী, MA PhD, দর্শনের অধ্যাপক, তাঁর মরণের পথে অগ্রসর হয়েছিলেন। সংবাদপত্রে যেটা বেরিয়েছিল সেটা সর্বৈব মিথ্যা। ময়না তদন্তে আদালতের বিবরণও কাল্পনিক। রেখা চক্রবর্তী খুব ভালো চরিত্রের মেয়ে। মুখুজ্জে বাড়ি ছিল বসিরহাট ট্যাঁটরায়। পূর্বোক্ত আড্ডার দিনের ঠিক 9 দিন পরে জন্মাষ্টমীর ছুটির সন্ধ্যাবেলায় রামবাবুকে নিয়ে আমরা কজন নন্দনবাগান স্ট্রিটের রেখাদের বাড়ি গেলাম। রেখাদের বাড়ি এদিন যা ঘটে গেল, প্রেততত্ত্ব চর্চার ইতিহাসে এরকম ঘটনা আর কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। রেখাদের বাড়িটার একটু বিবরণ দেওয়া যাক। একটা পাশের দরজা দিয়ে ওদের বাড়ি ঢুকেই সামনে রোয়াক। রোয়াকের সামনে দুখানা দক্ষিণমুখী বড় ঘর, পেছনে একটা ছোট ঘর। ছোট ঘরের পেছনে ছোট্ট একটা বারান্দা।
আগে এখানে বোধহয় রান্না হতো। উনুন পাতা আছে। বর্তমানে এখানে কয়েকটা ফুলের টব ও রেখার ছোট ভাইয়ের একখানা ট্রাইসাইকেল থাকে। এই গেল বাড়ির কথা। ওই ছোট্ট ঘরের অবস্থান ও পেছনের বারান্দাটার কথা আমাদের মনে রাখতে হবে ঘটনার পরবর্তী অধ্যায়ে। সংক্ষেপে বলাই ভালো, ফেনিয়ে লাভ নেই। রেখা আমাদের চা এনে দিল। আজ আমাদের বন্ধু রামলাল চক্রবর্তী এখানে এসেছেন, ওকে একটু দেখাতে হবে। রেখা মেয়েটি শ্যামবর্ণ, একহারা, বেশ সুশ্রী। গলার সুর বীণার ঝংকারের মতো মিষ্টি। বড় বড় চোখ, চোখের দৃষ্টি অতি নিরীহ, যেন বোবার মতো। ওর সুশ্রিতার অনেকটা ব্যাঘাত ঘটেছে ওই নির্বোধের মতো চোখের দৃষ্টির দরুন। আজ কদিন থেকে ভয়ানক অত্যাচার আরম্ভ করেছে একটা কেউ। মানুষ কি জানোয়ার বুঝতে পারছি না। আজও বোধহয় আসবে। আমার বড় ভয় করে। সন্ধ্যার পর রেখার মা আমাদের নিয়ে গেলেন সেই ছোট্ট ঘরটাতে। ধুনো দেওয়া হলো ঘরে, ফুল দিয়ে সাজানো হলো। আমরা সবাই গিয়ে একটা টেবিলের চারপাশে বসলাম। ঘর অন্ধকার করা হলো। বাবা, এখানে রেকর্ড দাও তো। গ্রামোফোনে একটা সানাই বাজনার রেকর্ড দেওয়া হলো। একটা ক্ষীণ সুর শোনা গেল ঘরের কোণ থেকে। কে যেন কি বলছে। কে? আজ আপনারা রেখাকে ষাঁড় খেলে বসতে দেবেন না। কেন? আপনি কে? আমি রেখার পিসি নিরোধবালা। আজ ওর শরীরটা তত ভালো নেই। অনেকগুলো বাজে লোক অপেক্ষা করছে ওর দেহের মধ্যে প্রবেশ করবার জন্যে। এখনো আছেন নাকি? আর কোনো শব্দ শোনা গেল না। খানিকটা সময় কেটে গেল। অন্ধকার যেন ভারী হয়ে উঠেছে। রেখা চক্রবর্তীর কোনো সাড়া শব্দ নেই, মাঝে মাঝে ওর নাক ডাকার শব্দ ছাড়া। কিছুক্ষণ পরে নিদ্রিতা রেখার মুখ দিয়ে আবার কে একজন গম্ভীর সুরে বললে, মালতী, ও মালতী। কে আপনি? মালতী আজ এখানে আসেনি? আমি তার স্বামী। এলে বলবেন তার খোঁজ করেছি। আজ মিডিয়ামকে উঠিয়ে দিন, আজ বড় বিপদ। কেন? রেখা আবার ঘুমিয়ে পড়ল। আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। রাত ক্রমে বেশি হলো, আর কেউ আসে না। আধ ঘন্টা কেটে গেল। আমরা ভাবছি আজ এই পর্যন্তই থাক। হঠাৎ পেছনের ছোট্ট ঘরটাতে একটা কি শব্দ শোনা গেল। খুব চাপা কি একটা শব্দ। ঘরের বাতাস আবার ভারী ঠান্ডা হয়ে উঠল। প্রত্যেকবার পরলোকের মানুষ আসবার সময় নাকি ঘরের বাতাস এমন ঠান্ডা হয়। এবার যে ঘটনাটা ঘটল সেটা আমার দিক থেকে বলি। সেই অন্ধকারে অন্য লোকের কি হচ্ছে তা জানবার উপায় ছিল না আমার। আমার মনে হলো মাথায় কে এক ঝুড়ি বসিয়ে দিলে এবং সেই যেন কোনো অদ্ভুত উপায়ে লম্বা হয়ে ঝুলে পড়ে আমার নাকের গর্ত বুজিয়ে দিচ্ছে ধীরে ধীরে। আমার শরীর যেন অবশ হয়ে আসছে। পিছনের ঘরটাতে একটা যেন বরফের কল বসানো হয়েছে। ঠান্ডা আর ভারী হাওয়া আসছে ওই ঘরটা থেকেই। যেন যেন চাপা আর তোনাদের মতো কি একটা শোনা গেল রেখার কণ্ঠ থেকে। আর পেছনের ঘরটাতে কি যেন একটা কল বসেছে। কোনো শব্দ নেই, কিছু দেখা যাচ্ছে না সে ঘরে, অথচ মনে হচ্ছে কাণ্ড কারখানার আয়োজন ও মাল মশলা তৈরি হচ্ছে ওই ছোট্ট পেছনার ঘরে। ঘরের আলো জ্বেলে দিন, আলো জ্বেলে দিন। ওই ওই দেখুন কি। আমি কি দেখলাম তা বলি। ঘরের দেওয়ালে একটা বিরাট কালো ছায়া, দেখতে গায়ের দাঁতের মতো, ঠিক যেন মানুষের গায়ের দাঁত,
অথবা বাঁশ গাছের গায়ে বর্ষাকালে কেমন কানচটা ছত্রাক গজায়, অনেকটা দেখবেন ওই কানচটার মতো, তবে সেটা রবারের ফুঁ দেওয়া বেলুনের মতো ক্রমবর্ধমান ভীষণ ঠান্ডা হাওয়া, হিম যেন বরফ। আমার চৈতন্য লুপ্ত হয়ে আসছে। আমি ঠিক জানি না কি হচ্ছে, কোথায় কোথায় যেন নিস্তব্ধ ঘন অরণ্যের মধ্যে মহা এক জন্তু বা দানব লোকালয়কে ধ্বংস করবার সাধনায় মগ্ন। সে তো বোবা দানব, মুখে ভাষা নেই তার, মুখ বোধহয় নেই, দৃষ্টি হয়তো আছে নগ্ন হিংস্রতার, কিন্তু চোখ নেই। না, সে জিনিসটা কোনো মানুষ বা ছবিতে আঁকা দানব ভূত প্রেতের মতো আদৌ নয়, মোটেই নয়। সেটা একটা ক্রমবর্ধমান ব্যাঙের ছাতার মতো, কিংবা গায়ের দাদের মতো বাড়ছে বাড়ছে, ক্রমশ বাড়ছে, চওড়া হচ্ছে, ডাইনে এই বাঁয়ে, সব দিকে বেড়ে সব যেন গ্রাস করে ফেলে নেবে। দাঁত ছড়িয়ে পড়বে সারা ঘরের গায়ে, ঘরের মানুষের গায়ে। ঘন কৃষ্ণ বর্ণের দাঁত রবারের বেলুনের মতো ফেঁপে ফুলে ক্রমশ বড় হচ্ছে, অথচ ভয়ানক, হিংস্র, উগ্র, ক্রূর, নির্মম, বুদ্ধিহীন, ধ্বংসের করাল দূত। কারো নিস্তার পাবার উপায় নেই ওর হাত থেকে। একটা একটা আর্ত চিৎকার শোনা গেল যেন ঘরে। আমি যেন দেখলাম পেছনের ছোট ঘরটা সেই বিরাট কালো ব্যাঙের ছাতা বা দাদে ভরে গিয়েছে। ঘরের দেওয়াল ভেদ করে ওই জিনিসটা চারিধারে ছড়িয়ে পড়বে। কালো, ভীষণ ঠান্ডা, কানচটা দাঁত। আমি স্পষ্ট অনুভব করলাম মাথা থেকে নরম সেই মোমের মতো জিনিসটা বেড়ে নেমে ঝুলে পড়ে আমার চোখ ও নাক বুজিয়ে দিচ্ছে। আমি আমি কথা বলতে পারছি নে, নিঃশ্বাসও নিতে পারছি নে। কোথায় যেন ঢং ঢং করে 10টা বাজছে। আমি শুনে চলেছি 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর আমার জ্ঞান ছিল না। রাত তখন 10টা হবে। যখন জ্ঞান হলো তখনও রাত, কিন্তু ঘর অন্ধকার নয়। শেষ রাতের চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়েছে ঘরে। যে যার চেয়ারে অসাড় হয়ে হেলে পড়ে আছে। রেখা চক্রবর্তীও অজ্ঞান হয়ে হাত পা এলিয়ে চেয়ারে কাত হয়ে পড়ে আছে। কেবল সন্তোষ দত্ত ঘরে নেই। আমি খানিকটা বোঝার চেষ্টা করলাম কি ঘটেছিল। তারপর সব মনে পড়ল। সে ভীষণ দাঁত কোথায়? রেখা চক্রবর্তী মিডিয়ামের বাড়িতে সার্কেল বসেছিল আজ সন্ধ্যার সময়। ঘরে তখন ঘুটঘুটে অন্ধকার ছিল। এখন চাঁদের আলোয় খানিকটা অন্ধকার দূর হয়েছে। ঘর দেখে মনে হলো এখানে যেন একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটে গিয়েছে। মোটরের শব্দ উঠল বাইরে। একটু পরে সন্তোষ দত্ত ঘরে ঢুকল। ওর সঙ্গে একজন ডাক্তার। আর সব লোকের চৈতন্য সম্পাদন করানো হলো। রামবাবুর প্রাণ অনেকক্ষণ আগেই দেহ ছেড়ে চলে গিয়েছিল। ডাক্তার পরীক্ষা করে মত দিলে
শ্বাস বন্ধ হওয়ায় মৃত্যু। সারা মুখ কালো হয়ে গিয়েছে, জিভ বেরিয়ে পড়েছে, চোখ ঠিকরে বেরোচ্ছে। পুলিশ এলো, হই হই হলো, লোকজনের ভিড় হলো। রামবাবুর সব পরীক্ষা করা হলো। তারাও বললে নিঃশ্বাস বন্ধ হওয়ার দরুন মৃত্যু। ফুসফুসে একটা নতুন গ্যাসের অস্তিত্ব। সব ব্যবচ্ছেদাগারে পাওয়া গেল আর্জেন জাতীয় সহজ দাহ্য গ্যাস। সন্তোষ দত্তকে অনেকদিন পরে জিজ্ঞাসা করেছিলুম সে রাতের কাণ্ড কারখানার সূত্রটি। সে রাতে একজনও বাঁচতাম না আমরা। পূর্বেকার আত্মা আমাদের সতর্ক করে দিয়েছিল, আমাদের সেটা শোনা উচিত ছিল। দুজন আত্মা, রেখার পিসি আর মালতীর স্বামী। কি হয়েছিল জানেন? কোনো দুষ্ট আত্মা আসেনি, রেখার পিসি অন্তত তাই বলে গিয়েছিল। কিন্তু আসল ব্যাপারটা তা নয়। এসেছিল ভূবর লোকের হিংস্র জীব বিশেষ, ইংরেজিতে যাদের বলে এলিমেন্টাল। ওরা ভূবর লোকের বাঘভাল্লুক জাতীয় প্রাণী, মানুষের চেয়ে অনেক নিম্ন স্তরের, অথচ ক্ষমতায় ও ক্রূর বুদ্ধিতে মানুষকে ছাড়িয়ে যায়। সেদিন কি করেছিল জানেন? আমাদের সকলের শরীর থেকে স্থূল উপাদান সংগ্রহ করে এলিমেন্টালটা সেই ছোট্ট ঘরটাতে নিজের অদৃশ্য দেহটাকে স্থূল জাতের উপযুক্ত করে তুলেছিল। অন্ধকার ঘরটাকে ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করেছিল। তা তখন কি জানি, জানলে খুব সহজে তাড়াতে পারা যেত। কিভাবে? হ্যাঁ, খুব সহজে। বলুন না, আপনি নিশ্চয়ই জানেন। মাত্র আলোটার সুইচটা টিপে দিয়ে বিভীষিকাময়ী অন্ধকার রাত আর রহস্যময় পরজগতের সমস্ত ভয় ও কুহেলি কেটে গিয়ে আমরা সেই মুহূর্তেই নিরাপদ হতাম, যদি আলোয় ভরিয়ে ঘরটা খুলে দিতে পারতাম। শুনলেন খোলা দরজার ইতিহাস। কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ ও গল্পের সূত্রধার আমি নীলাশিস বসু। অন্যান্য ভূমিকায় গল্প পাঠে ও পুরুষ ভূতের চরিত্রে জয় মহাপাত্র, সন্তোষ সৌভিক মুখোপাধ্যায়, রামলাল অঙ্কুর চক্রবর্তী, রেখা সৃজা মণ্ডল, রেখার মা অম্বালিকা রায়, পারুল অম্বালিকা রায়, নীরোদবালা সৃজা মণ্ডল। শব্দগ্রহণ, সম্পাদনা ও মিউজিক সৌরীশ ভট্টাচার্য। পোস্টার ডিজাইন ড্রিম নাইট প্রোডাকশন। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। আগামী সপ্তাহে আমরা আসবো অন্য গল্প নিয়ে। ভালো থাকুন, নমস্কার।